আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ বিমানের ৭১ যাত্রী। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চাকা খুলে গেলেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে -8 মডেলের বিমানটি। অবতরণের পর অক্ষত যাত্রীরা তাদের গন্তব্যে চলে গেছেন। বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির আরটিভিকে বলেন, ৭১ জন যাত্রী নিয়ে দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। তিনি বলেন, কক্সবাজার থেকে বিমানটি উড্ডয়নের পরে কন্ট্রোল থেকে চাকা খুলে যাওয়ার বিষয়টি বিমানের ক্যাপ্টেনকে জানানো হলে তিনি বিমানের ভেতরে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিমানটির পেছনের দিকে মোট ৪টি চাকা থাকে। এর মধ্যে একটি খুলে যাওয়ার কারণে বিমানটি নিরাপদে অবতরণ করতে কোনো সমস্যা হয়নি। কেন এমন অবস্থা তৈরি হলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। যখন এটা ফ্লাই করে টেক অফ করার কিছুক্ষণ পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বলা হয় যে একটা পরে ট্রাফিক কন্ট্রোল থেকেই আমাদের পাইলটিং কমান্ড যিনি ছিলেন ক্যাপ্টেন বিল্লা, তাকে জানানো হয়। উনি পরে এটা প্যাসেঞ্জারদেরকে অবগত করে এবং এয়ার ক্যাপ্টেনের ভিতরে উনি এমার্জেন্সি ডিক্লেয়ার করে। আর আমাদের ইয়াতে ২টা ২০-এ ঢাকায় সাধারণ ন্যাশনাল এয়ারপোর্টে এটা সেফলি ল্যান্ড করে এবং প্যাসেঞ্জাররা সবাই নিরাপদে অলরেডি ডিসেম্বর হয়েছে, সব প্যাসেঞ্জাররা অলরেডি নেমে গেছে। গত ১৬ বছর বাংলাদেশ একটি নিরবচ্ছিন্ন ভূমিকম্পে কাঁপছিল। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনের প্রতি ইঙ্গিত করে যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গৃহীত সংস্কার উদ্যোগ সহ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ইকোনমিস্ট। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, যা ধ্বংস হয়ে গেছে তার সবকিছু ঠিক করার চেষ্টা চলছে। দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছে উল্লেখ করে মোহাম্মদ ইউনূস আরও বলেন, বর্তমান সরকার সঠিক পথে এগোচ্ছে। রাষ্ট্র কাঠামো এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র এবং জনগণের অর্থনৈতিক মুক্তি চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে ঐক্যমত্যে জাতীয় সরকার গঠন করে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না তাদের ভিন্ন মতলব রয়েছে বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। রুদ্র রফিকার রিপোর্ট। খুলনা প্রেস ক্লাবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীদের সাথে যোগ দেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা বাংলাদেশের বর্তমান রাজনীতি চর্চার মহাকাব্য। শুধু রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্যে নয়, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক মুক্তি, জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন হচ্ছে আমাদের লক্ষ্য। যারা যুগপৎ আন্দোলনে আমাদের সাথে শরিক ছিল এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে ঐক্যমতের জাতীয় সরকার করে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের চলমান সংকট মোকাবেলায় রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার, সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার এটা বিলম্বিত হবে। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো। নির্বাচন বিলম্বিত করতে অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আত্মপ্রকাশ হলো জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির যুব উইং, জাতীয় যুব শক্তি।
শুক্রবার গুলিস্তান আবরার ফাহাদ অ্যাভিনিউতে অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলামকে আহ্বায়ক এবং ডক্টর জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। এ সময় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কবচ হয়ে উঠবে এই যুবশক্তি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে তরুণদের গঠিত জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের 4 মাস পর দলের যুব উইং শাখা ঘোষণা করল এনসিপি। গুলিস্তান আবরার ফাহাদ অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির 131 সদস্যের কমিটি ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় যুবশক্তির আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম, সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরাদ সাহেল। চাঁদাবাজি ও দলীয় আধিপত্য বিস্তারকারী গতানুগতিক যুব সংগঠনের বিকল্প হিসেবে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ বলে জানান এনসিপির নেতারা। গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না। এই যুবশক্তির মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে যুবকদের যে রাজনীতি, সেই রাজনীতিতে নতুন মাত্রা পেতে যাচ্ছে। যে কোনো পরাশক্তিবাদের আধিপত্যবাদ থেকে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মাটি ও মানুষের জন্য কাজ করে যাবে। মেধাভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য যুব শক্তি কাজ করবে। দেশের মানুষ আওয়ামী লীগকে আর পুনর্বাসিত করতে চায় না জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছে না, আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশে গণহত্যাকারী, ফ্যাসিবাদী, জুলুমবাজ, স্বৈরতান্ত্রিক কোন শক্তিকে আপনারা কি আবার পুনরুজ্জীবিত করতে চান? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না। নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে গণপরিষদ নির্বাচনের কথা বলেন এনসিপির সদস্য সচিব। নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চালিয়ে নিতে হবে। এই তিনটার মধ্যে বিরোধ সৃষ্টি করে সময় ক্ষেপণ করলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ না করারও আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে গণসংহতি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, আগামীর বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার রোধে দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেজন্য প্রয়োজন গণতান্ত্রিক শক্তি। নির্বাচন এই তিনটা একসাথে চলতে হবে। এই তিনটার সাথে কেউ কোনো বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু প্রলম্বিত করা জনগণ মানবে না। জনগণকে বিভক্ত করে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, এই রকম তৎপরতা চালিয়ে নিজেদেরকে একটা রাজনৈতিক পক্ষ হিসেবে দাঁড় করিয়ে আপনারা আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে বিভিন্ন নারী সংগঠন। বিকেলে মানিক মিকা অ্যাভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। নারী পুরুষের সম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানিয়ে নারী সংগঠনের নেত্রীরা জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও নারী সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অগ্রযাত্রায় নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। বলেন, ব্যক্তিগত আক্রমণ, সিদ্ধান্ত গ্রহণে বাধা, যৌন নিপীড়ন, ধর্ষণ সহ নানা ধরনের সহিংসতা অব্যাহত থাকলেও বিচারের মুখ দেখছে না কোনোটি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যেখানে কাঠামোগত বৈষম্য সহিংসতা বিদ্যমান, সেখানে ন্যায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করা, হুমকি প্রদান করা বা বিকৃতভাবে উপস্থাপন করা আদতে সেই সংগ্রামের জরুরতাকেই প্রমাণ করে। হুমকির মুখে নত হব না। আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে অটল থাকব। ন্যায় ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ও তা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা হাল ছাড়ব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাসে প্রায় 50 ঘন্টার বেশি সময় পর আন্দোলন শেষ করল শিক্ষার্থীরা। রাতে এই আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। এর আগে
কাকরাইলে এসে ইউজিসির চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের উত্থাপিত 3 দফা দাবি মেনে নিয়েছে সরকার। বিস্তারিত দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি, শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা সহ 3 দফা দাবিতে গেল বুধবার থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় গণ অনশন ও গণ অবস্থানে। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের সাথে বৈঠকে বসে সংশ্লিষ্টরা। বৈঠক শেষে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ জানান, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারবো। আপনারা আসবেন, আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব। এটা বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার একটি স্থান। সেখানে আমরা নিজেরা যদি নিজেদের সমস্যার সমাধান করতে না পারি, বাইরে থেকে কেউ সমাধান করতে পারবে না। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকও জানান, 3 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো যে সমস্ত দাবি ছিল, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের প্রায়োরিটি বেসিস কাজের অগ্রগতি এবং কাজের অন্তর্ভুক্তি সরকারের প্রকল্পে, তার চেয়েও আমরা ইনশাআল্লাহ একটু বেশি অগ্রসর হয়েছি, সেটুকুই বলবো। পরে তিনি আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। এদিকে সাম্য হত্যার সব আসামি গ্রেফতারে 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে বিক্ষোভ সমাবেশ করে শাহবাগ থানায় এসে এমন ঘোষণা দেন তারা। এ সময় থানা ঘেরাও করলে আসামিদের গ্রেফতারে শিক্ষার্থীদের সহযোগিতা চায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খুনিদের গ্রেফতারে গড়িমসি করলে রোববার থেকে আবারও আন্দোলনে নামবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে 13 মে হত্যা করে দুর্বৃত্তরা। আমাদের আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, কিন্তু আমরা অগ্রগতিটা এখনো ওনারা বলছেন ওনারা স্যাটিসফাইড, কিন্তু আমরা 48 ঘন্টার সময় দিয়েছি। 48 ঘন্টা পরে আমরা বলতে পারবো এটা স্যাটিসফ্যাক্টরি কিনা। যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে, আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত দিয়ে 150 ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তবে বিজিবি এবং স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বৃহস্পতিবার রাত 2টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে। এর আগেই বিজয়নগর সীমান্তে পুশ ইনের আশঙ্কায় টহল জোরদার করে বিজিবি। এ সময় স্থানীয়দের সতর্ক করতে মসজিদে মাইকিংও করা হয়। স্বস্তি এসেছে রাজধানীর চালের বাজারে। মানভেদে চালের দাম কেজি প্রতি কমেছে 5 থেকে 6 টাকা। সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দামও, এমনকি ইলিশেরও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। স্থিতিশীল রয়েছে মাংস এবং মুরগির দাম, আরও জানাচ্ছেন জাকারিয়া খান। রাজধানীর কাউরান বাজারের চিত্র অন্য বাজারের তুলনায় পণ্যের দাম যেখানে অনেকটাই কম। দাম তো ভালো, কম। কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজার চড়া থাকলেও এ সপ্তাহে দেখা গেল ভিন্ন চিত্র। সবজির দাম গেল সপ্তাহের তুলনায় বেশ কমে গেছে বলে জানান ক্রেতারা। এক পাল্লার ভেন্ডি নিলাম 100 টাকা, এর চেয়ে সস্তায় কি আর কিছু হয়? কাঁচামরিচের কেজি হচ্ছে 40 টাকা। জীবনেও শুনি নাই, 10 বছরেও শুনি নাই যে 40 টাকা কাঁচামরিচের কেজি। চৈত্র মাসটা সাধারণত সবজি কম হয়, যার জন্য দামটা অনেক বেশি গেছে। এখন ইনশাল্লাহ থাকবে মনে হচ্ছে, আরো কমবে আশা করি। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার মুরগি 160 টাকা, সোনালী মুরগি 250 টাকা এবং দেশি মুরগি বিক্রি হয়েছে 650 টাকা কেজি দরে। খাসির মাংসের কেজি 1200 টাকা আর গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকায়। আপনি ব্রয়লার মুরগি গেছে সপ্তাহে বেচছি আমরা 160-70 টাকা, এই সপ্তাহে বেচতেছি 160 টাকা। সোনালী মুরগিটা 250 থেকে 260 টাকা, আর দেশি মুরগিটা 650 থেকে 670 টাকা। তবে সাধারণ ক্রেতার নাগালের বাইরে থাকা ইলিশ কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। কিছুটা কমেছে চালের দামও। মিনিকেট 85 থেকে 90, আটাশ 58 থেকে 60, নাজির শাইল 76 থেকে 88, চিনিগুড়া 116 থেকে 118 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। আগে সপ্তাহে ইলিশ মাছ 1 কেজি দেওয়া ছিল
2600-2700 টাকা, এখন একটু 200-300 টাকা কেজিতে কমতে, এখন 2200-2300। লোকাল মাছটা একটু আমদানি আছে, এজন্য একটু দাম কম। এদিকে প্রতি ডজনে 10 টাকা বেড়ে ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়। লাল ডিম বিক্রি করতে আছে 130 টাকা। জাকারিয়া খান, RTV। দেশের প্রথম প্যারেন্ট অ্যাপ টগু মগুর আয়োজনে এক বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। মা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে 2 দিনব্যাপী এই আয়োজন। টগু মগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর নাজমুল আরেফিন বলেন, মায়েরা পরম মমতা এবং আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন। তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ। মেলায় থাকছে 50টিরও বেশি স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেলিব্রিটি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণের সেশন, শিশুদের জন্য প্লে জোন, ফুড কোর্ট সহ পরিবারের সব সদস্যের জন্য আকর্ষণীয় নানা আয়োজন। এছাড়াও থাকছে র্যাফেল ড্র, গিফট হ্যাম্পার এবং বিভিন্ন পুরস্কার। বিবাদপূর্ণ বিষয়গুলো মীমাংসায় ভারতের সঙ্গে যৌথ সংলাপের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৃহস্পতিবার দেশটির সিনেটে এ কথা জানান তিনি। ইসহাক দার বলেন যে 2 দেশের সামরিক প্রতিনিধিদের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও চলমান সংকট সমাধানে রাজনৈতিক পরিসরে আলোচনা প্রয়োজন। অপরদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি। 18 মে পর্যন্ত যুদ্ধবিরতির কথা থাকলেও সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে বলে জানান জয়শঙ্কর। মালয়েশিয়ায় অবস্থান করা অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রত্যাবাসনের এ কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াও নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা ছাড়াও বিশেষ পাশের জন্য 20 রিঙ্গিত পরিশোধ করার কথা বলা হয়েছে। 18 বছরের কম বয়সীদের থেকে জরিমানা নেওয়া হবে না বলেও জানানো হয়। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এই কর্মসূচির কথা জানান। এ সুযোগ চলতি মাসের 19 তারিখ থেকে শুরু হয়ে থাকবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।